নমস্কার, আমি শ্রবণা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে তাপপ্রবাহ থেকে ঘূর্ণিঝড় নিম্নচাপ, প্রকৃতির খামখেয়ালিতে জেরবার সাধারণ মানুষ। কেমন হলো ভারতের ৭ দফা লোকসভা নির্বাচন? বিশ্বকাপ ক্রিকেট এবার অতলান্তিক উপকূলে। অলিম্পিক্সের দলে সুযোগ না পেলেও প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জিমন্যাস্টিকে ইতিহাস গড়লেন ৩০ বছরের দীপা কর্মকার। গত রবিবার ২৬শে মে তাশখন্দে জিমন্যাস্টিকের ভল্ট ফাইনালে উত্তর কোরিয়ার ২ প্রতিযোগীকে হারিয়ে তিনি সোনা জিতেছেন। তাঁর গড় ছিল ১৩.৫৬৬। এই বাঙালি মেয়ে দীপা এশীয় প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন। ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ভারতীয়দের জয় জয়কার। প্রায় ৩০ বছর পর পায়েল কাপাডিয়ার পরিচালনায় ভারতীয় ছবি অল উই ইমাজিন অ্যাজ আ লাইট চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স সম্মান লাভ করেছে। প্রথম ভারতীয় হিসেবে আনসার্টেন রিগার্ড বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত শেমলেস ছবিতে অভিনয়ের জন্য। পাশাপাশি পুনের ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র চিদানন্দ নায়কের তৈরি ছবি সানফ্লাওয়ার্স আর দ্য ফার্স্ট ওয়ান্স টু নো পেল শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের ছবির মনোনয়ন। এভারেস্ট শৃঙ্গ জয় করলেন ভারত মুম্বাইয়ের ১৬ বছরের কামিয়া কার্তিকেয়ান। নেপালের দিক থেকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হয়ে শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করলেন। তার লক্ষ্য 7 সামিটস চ্যালেঞ্জ পূরণ করা। অন্যদিকে দ্রুততম মহিলা এভারেস্ট জয়ী হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জো লামা। যেখানে বিভিন্ন উচ্চতায় ক্যাম্পে রাত কাটিয়ে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে এভারেস্টের শিখর জয় করতে বেশ কয়েকদিন লাগে পর্বতারোহীদের, সেখানে ফুঞ্জো লামা মাত্র 14 ঘন্টা ৩১ মিনিটেই শিখর স্পর্শ করেছেন। ভারতের বিশাল ভূখণ্ড জুড়ে আবহাওয়া এবং পরিবেশের বৈচিত্র্যময় চরিত্র ক্রমশই তীব্র হচ্ছে। কোথাও মেঘভাঙা বৃষ্টি তো কোথাও রুক্ষ দাবদাহ। সম্প্রতি দিল্লিতে দেশের মধ্যে রেকর্ড তাপমাত্রা উঠেছে 52 ডিগ্রি সেলসিয়াস, যা গত 2 দশকে দেশের মধ্যে সর্বোচ্চ। উত্তরে এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণে সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। এরই পাশাপাশি গত সপ্তাহে সাইক্লোন রেমালের প্রভাবে গাঙ্গেয় বঙ্গ সহ পূর্ব ভারত বিপর্যস্ত হয়েছে। প্রকৃতির এইরকম খামখেয়ালিতে কতটা ক্ষয়ক্ষতি সামলাতে পারছে সাধারণ মানুষ, জেনে নেব এই প্রতিবেদনে। দিল্লি মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর একযোগে জানিয়েছিল 1 জুনের মধ্যে কেরলে বর্ষা ঢোকার কথা। সেই পূর্বাভাস মেনেই কেরলে বর্ষার আগমন ঘটেছে গত 30শে মে। একই সঙ্গে স্বাভাবিক সময়ের 6 দিন আগেই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করেছে বর্ষার মৌসুমি বায়ু। মৌসুম ভবনের পক্ষ থেকে প্রকাশিত মৌসুমি বায়ুর গতি প্রকৃতির মানচিত্র দেখে জানা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার জেলা থেকে বক্সা ডুয়ার্স জয়ন্তীতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রথম স্বাদ পেলেও এখন দেখার দক্ষিণবঙ্গে কবে বর্ষার প্রবেশ ঘটে। অন্যদিকে অদ্ভুতভাবে 30শে মে যখন ভারতে বর্ষার আগমন ঘটল, তখন উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যসহ রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 52 ডিগ্রি সেলসিয়াস, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়ার এহেন বৈপরীত্যে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এমনকি তাপপ্রবাহের এই অত্যাধিক বৃদ্ধি পাওয়াতে
প্রাণহানির ঘটনাও ঘটেছে। গ্রীষ্মকালীন এই তাপপ্রবাহের জেরে সারা ভারতে এখনো পর্যন্ত প্রায় 54 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাপপ্রবাহের পাশাপাশি গত সপ্তাহে হওয়া আরেকটি প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন রেমালের প্রভাব কম কিছু ছিল না। গত রবিবার রাত্রে গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে এই সাইক্লোন ঝড়টি ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বিধ্বংসী না হলেও প্রাণহানির ঘটনা কিছু ঘটেছে। অস্থায়ী মাটির বাড়ি ধসে যাওয়া, বিদ্যুতের খুঁটি উল্টে গিয়ে বৈদ্যুতিন সরবরাহ বন্ধ হওয়া, গাছ পড়ে যাওয়া ইত্যাদি ঘটনাগুলি ঘটেছে। রেমালের তাণ্ডবে কলকাতার প্রায় 294টি গাছ উল্টে পড়েছে। গাঙ্গেয় বঙ্গ ধরে বাংলাদেশ হয়ে রেমাল উত্তর পূর্ব অংশে প্রবেশ করলে অসম, মিজোরামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে এবং এর প্রভাবে আইজলে একটি পাথর খাদানে 18 জন শ্রমিকের মৃত্যু হয়। তবে বিগত ইয়াস আমফানের কবলে পড়ে গাঙ্গেয় বদ্বীপ সহ সুন্দরবন অঞ্চলে যে অপরিসীম ক্ষতি সাধন হয়েছিল, সাইক্লোন রেমালের ক্ষেত্রে তা অনেকটাই ঠেকানো গেছে। প্রশাসনিক তৎপরতায় সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী ও আধিকারিকদের সুরক্ষামূলক পদক্ষেপগুলি এক্ষেত্রে ইতিবাচক হয়েছে, এমনটাই জানালেন সাগরদ্বীপে সেচ দপ্তরে কর্মরত এক ইঞ্জিনিয়ার কর্মী সুনীল ঘড়াই। নদীবাঁধের আমরা আগে থেকে নদীবাঁধকে প্রি মেজার নিয়েছিলাম, হ্যাঁ, এবং ডিউরিং মেজারও আমাদের ছিল, শক্তপোক্ত, কোথাও ভাঙেনি, জল ঢোকেনি। মানে সাগরদ্বীপের কোথাও সেরকম আর কি ক্ষয়ক্ষতির কোথাও সাগরদ্বীপের কোথাও জল ঢোকেনি নদীবাঁধ থেকে। আচ্ছা আচ্ছা। এবার মানুষ ভয় পাচ্ছে, পসিবিলিটি ছিল ঢোকার, কিন্তু আমরা ইমিডিয়েট স্টেপ নিয়েছি এবং প্রি প্রিকশনও নিয়েছিলাম। আমাদের মেশিনারি, মেটেরিয়ালস যা কিছু দরকার সবই রেডি ছিল। আমরা ইঞ্জিনিয়াররা এবং মাপের উপরেই ছিলাম, স্টাফেরা, ইঞ্জিনিয়াররা যারা যারা থাকেন আর কি, এজেন্সি। হ্যাঁ, সাগরদ্বীপে ক্ষয়ক্ষতি হয়নি। আর এদিকটা হলো রায়দিঘির ওদিকটাও জল ঢোকেনি। হ্যাঁ, মানে পাথরেও জল ঢোকেনি, মানে জল ঢোকার ব্যাপারটা এবার আর হয়নি। ঝড়ের যা দাপটটা গেছে, হ্যাঁ ঝড়ের দাপট গেছে। তারপর গোসাবা বাসন্তীও সেইভাবে জল ঢোকার মানে ব্যাপকভাবে কোথাও হয়তো লিকেজ করেছে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট সারিয়ে দেওয়া হয়েছে। মানে জল ঢুকে মানুষ ডিজাস্টারের মধ্যে পড়েছে, বাড়ি ঘর হারিয়েছে। মানে দীর্ঘ সময়ের ক্ষয়ক্ষতিটা আর কি জল ঢোকার জন্য হয়নি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সাতান্ন আসনে ভোট গ্রহণ পর্বের মাধ্যমে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 9টি লোকসভা আসন ছিল এই তালিকায়। 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হলো শেষ দফায়। মোট প্রার্থীর সংখ্যা 907। জেনে নিই সর্বশেষ আপডেট। শেষ হলো 7ম দফার লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট গ্রহণ শেষ হলো। এর পাশাপাশি উত্তরপ্রদেশের 13টি আসন, বিহারের 8টি, হিমাচল প্রদেশের 4টি, পাঞ্জাবের 13টি, ওড়িশার 6টি, ঝাড়খণ্ডের 3টি ও চণ্ডীগড়ে ভোট গ্রহণ হলো। ভোট সপ্তমীতে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 49.68%। ভোটদানের হারে হিমাচল প্রদেশকে পিছনে ফেলে এগিয়ে গেল ঝাড়খণ্ড। দেশের সমস্ত ভোটার যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান, সেজন্য নির্বাচন কমিশন এবারেই প্রথম 85 বছরের বেশি ভোটারদের বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করে। পাশাপাশি 40% প্রতিবন্ধকতা যাদের রয়েছে তারাও এই সুবিধা পেয়েছেন। কমিশনের হিসেব বলছে 7 দফার ভোটে 42টি কেন্দ্রের প্রায় 20% প্রবীণ নাগরিক বাড়িতে বসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে 7,59,00,000 ভোটারের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটার রয়েছেন 4,83,197 জন। এদের মধ্যে রয়েছেন 3,596 জন শতায়ু ভোটারও, কিন্তু সকলে বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পাননি। অভিযোগ, এ ব্যাপারে প্রচারে ঘাটতি থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও এই সুবিধা গ্রহণ করতে পারেননি। তবে এ রাজ্যে 92,822 জন
প্রবীণ এই সুযোগ নিয়েছেন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আজ রবিবার, ভারতীয় সময় সকাল 6টায় আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্রাঁ প্রেরি স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল নবম টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার। আমেরিকায় এই প্রথম বসছে ক্রিকেটের এত বড় একটা আসর। খেলাগুলি হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দেশ জুড়ে। সবে শেষ হয়েছে আইপিএল, এবার টি-20 বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতার বিশেষত্ব কি? অতিরিক্ত ক্রিকেটের দাপটে ভারতে অন্যান্য খেলার ক্ষতি হচ্ছে না তো? এই সমস্ত বিশ্লেষণ নিয়ে আসছেন আমাদের প্রতিনিধি। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়ে কাপ জিতেছিল ভারত। সেই থেকে প্রতি 2 বছর অন্তর আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড কাপ ঘরে তুলেছে দুবার করে। 2024-এর টি-20 বিশ্বকাপে বেড়েছে দলের সংখ্যা, নিয়মেও কিছু বদল এসেছে। আগে খেলতো 16টি দল, তা এবার বাড়িয়ে 20 করা হয়েছে। ফলে অনেক অখ্যাত দেশও খেলার সুযোগ পেয়েছে। যেমন আফ্রিকা থেকে খেলতে পারছে উগান্ডা, তারা প্রথমবার বিশ্বকাপ খেলছে। একই কথা প্রযোজ্য পাপুয়া নিউগিনির ক্ষেত্রেও। কুড়িটি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 5টি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। পয়েন্টের ভিত্তিতে প্রতি গ্রুপের প্রথম 2টি দল সুপার 8-এ খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হবে। সেখানেও একটি গ্রুপের প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। সেখানেও প্রথম 2টি দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে জয়ী 2 দল খেলবে ফাইনালে। যে কোনো ম্যাচের ক্ষেত্রে টাই হলে 1টি বা 2টি সুপার ওভার খেলা হবে। নকআউট ম্যাচের ক্ষেত্রে 2 দলকেই অন্তত 10 ওভার করে খেলতে হবে। ভারত রয়েছে গ্রুপ এ-তে। ভারতের প্রথম ম্যাচ 5ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 9 জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বর্তমানে ক্রিকেট থেকে আসছে প্রচুর অর্থ, ফলে চলছে একের পর এক প্রতিযোগিতা। নামে বিশ্বকাপ হলেও এবার সেখানে খেলছে মাত্র 20টি দেশ। অন্যদিকে শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন, ওয়েটলিফটিং, বক্সিং থেকে শুরু করে জিমন্যাস্টিক্স, এমন অনেক খেলা আছে যাতে সত্যিই বিশ্বসেরা হতে পারেন অনেক ভারতীয়। অথচ তা নিয়ে নেই মিডিয়ার বাড়াবাড়ি অথবা সরকারি দাক্ষিণ্য। যত তাড়াতাড়ি ক্রিকেটের মতোই গুরুত্ব দেওয়া হয় অন্যান্য খেলায় ততই ভালো। মন ভালো করা একটা খবর দিয়ে শেষ করি। উজবেকিস্তানে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম জিমন্যাস্ট হিসেবে স্বর্ণপদক অর্জন করলেন সোনার মেয়ে দীপা কর্মকার। গর্বিত আমরা। শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন দীপা কর্মকারকে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।